আলাইকুম। আজকে আমরা নটরডেম কলেজের কুইজে আসা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব। আচ্ছা, আমরা দেখি প্রবলেমটা কি বলা আছে। উদ্দীপকে বলা আছে যে 1 কেজি ভরের একটি বস্তু 0.5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘূর্ণনশীল ছিল। আচ্ছা, পাশে আমাদের চিত্রটা দেওয়া আছে, চিত্রটা দিকে একটু খেয়াল করি। চিত্রে দেখো, এখানে একটা বৃত্তাকার পথ আছে। এখন আর এই সাইডে লাল কালারের একটা বস্তু আছে আমার কাছে। এখন এই যে লাল কালার বস্তুটা, এই রয়েছে 1 কেজি ভরের বস্তু। 1 কেজি ভরের বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। এটাই বলা আছে এখানে। তারপর বলা আছে যে বৃত্তের এস বিন্দুতে বস্তুটি বিচ্ছিন্ন হয়ে চিত্র অনুযায়ী ভূমি বরাবর চলে। মানে যখন বস্তুটা বৃত্তাকারে চলতেছিল, তখন এস পয়েন্টে যখন আসতেছিল, মানে বস্তুটা তো এইভাবে চলতেছে, কারণ একটা মুহূর্তে গিয়ে এস পয়েন্টে যখন আসছে, তখন হচ্ছে বস্তুটা বিচ্ছিন্ন হয়ে গেছে বৃত্তাকার পথ থেকে। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বস্তুটা সামনের দিকে চলতে থাকবে, এটা বলছে। বিচ্ছিন্ন হয়ে ভূমি বরাবর চলে পি বিন্দুতে স্থির থাকা সমানবারের আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। তার মানে বস্তুটা সামনের দিকে গেছে। সামনের দিকে যাওয়ার পরে এখানে আরেকটা বস্তুর স্থির অবস্থায় ছিল, সবুজ বস্তুটা, ওটার সাথে একটা সংঘর্ষ ঘটছে, এটা বলা আছে। তারপর বলছে যে দ্বিতীয় বস্তুটি পি কিউ পথে 2 নিউটন বলের বিরুদ্ধে কিউ বিন্দুর দিকে চলতে থাকলো। তারপর যে কিউ বস্তুটা, মানে আমাদের সবুজ বস্তুটা, মানে দ্বিতীয় বস্তু যেটা, ওইটা তো সংঘর্ষের পরে গতিশীল হবে। আগে স্থির ছিল, এখন গতিশীল হবে, গতিশীল হয়ে সামনের দিকে যাবে। এটা বলা আছে যে পিকে পথে সামনের দিকে যাবে, এটা বলা আছে। এখন আমাদের দেখো যে গ নম্বর প্রশ্নে কী বলছে, যে ঘূর্ণনশীল অবস্থায় বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ কত হবে। মানে যখন হচ্ছে যে আমাদের লাল কালারের বস্তুটা ঘুরতেছিল, তখন এটার কেন্দ্রমুখী ত্বরণ কত, এটা জানতে চাইছে। আচ্ছা, আমরা দেখি। দেখো, আমরা একটু বুঝি যে কেন্দ্রমুখী ত্বরণটা কী জিনিস। ধরো আমাদের একটা বৃত্তাকার পথ আছে। এই বৃত্তাকার পথে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ঘুরাচ্ছি। একটা সিচুয়েশন কল্পনা করতে পারি। ধরো যে এই যে ও পয়েন্ট এটা হচ্ছে আমাদের, ও একটা সুতা আছে আমার কাছে বা দড়ি আছে। ওই দড়ির এক প্রান্ত, মানে ও প্রান্তটা হচ্ছে আমাদের হাতে আছে, আর এই প্রান্তে একটা পাথর বাঁধা আছে। আমি এখন আমার হাতের এই পাথরটাকে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, হাত দিয়ে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি পাথরটাকে। এখন আমি যদি ঘুরাই, ধরো যে ঘুরছে 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 ঘুরছে, ঘোরার এক মুহূর্তে কোনো একটা পয়েন্টে এসে, ধরো যে এই মুহূর্তে এসে বস্তুটাকে আমি ছেড়ে দিলাম। এটা যদি ছেড়ে দিই আমি হাত থেকে, যদি আমার হাত থেকে যদি সুতাটা ছেড়ে দিই, তাহলে বস্তুটা কী হবে, একটু সামনে যাবে না, সামনে চলে যাবে। বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরবে না। আমি যদি এই পয়েন্টে এসে ছেড়ে দিই, তাহলে বস্তুটা সামনে চলে যাবে। এখন এটা কেন হইলো? কারণ হচ্ছে বস্তুটার প্রত্যেকটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে, এটা যে স্পর্শকীয় বেগ, এটার যে স্পর্শকীয় বেগ, ওইটা হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করে। ধরো যে এই যে বস্তুটা যখন ঘুরতেছিল, তখন হচ্ছে এটা স্পর্শীয় বেগ যদি বি হয়, হইতে পারে এই স্পর্শকীয় বেগ বি। আর এই ব্যাগটা কি চায় আসলে? এই ব্যাগটা চায় যে বস্তুটা যাতে হচ্ছে গিয়ে স্পর্শক বরাবর চলে যেতে পারে। এটা হচ্ছে এই ব্যাগটা এটা চায়, কিন্তু আমি চলে যেতে পারতেছে না কেন? কারণ আমি কনস্ট্যান্টলি একটা ফোর্স দিচ্ছি, যে কারণে হচ্ছে বস্তুটা স্পর্শক বরাবর চলে যেতে পারতেছে না, ওর কারণে এটা বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন আমি যে ফোর্সটা দিচ্ছি, যার কারণে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয়েছে কেন্দ্রমুখী বল। কি বলা হয়? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণেই বস্তুটা আসলে বৃত্তাকার পথে ঘুরতে পারতেছে, না হয় বস্তুটা স্পর্শক বরাবর চলে যেত। ঠিক আছে? এখন কেন্দ্রমুখী বলের কেন্দ্রমুখী বলের ইংরেজিতে বলা হয়েছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। এখন ওই কেন্দ্রমুখী বলের যদি আমি এক্সপ্রেশন লিখতে চাই, তাহলে ওইটা এরকম হবে যে সিতে হচ্ছে সেন্ট্রিপিটাল, এফ মানে ফোর্স, মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা আসলে কোনো বস্তুর ভর, যে বস্তুটা আমি ঘুরাচ্ছি এটার ভর যদি আমাদের এম হয়, এটার স্পর্শিক বেগ যদি বি হয়, তাহলে ওইটার কেন্দ্রমুখী বল হবে হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। এখন এখন কেন্দ্রমুখী বল জানলাম, এখন কেন্দ্রমুখী ত্বরণ তাহলে কী হবে? কেন্দ্রমুখী ত্বরণ যদি এসি হয়, সেন্টিমিটার অ্যাক্সেলারেশন যদি হয়, তাহলে ওইটা হবে কি, আমাদের এফ সিকে যদি আমি ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে কি কেন্দ্রমুখী ত্বরণ পাবো না? ওইটা তাহলে কত আসবে? ভি স্কোয়ার বাই আর আসবে। তাহলে আমি কেন্দ্রমুখী ত্বরণ কী পাইলাম? ভি স্কোয়ার বাই আর। এটাই আমাদের লাগবে এখন, যে তাহলে আমি কোনো বস্তুর স্পর্শকীয় বেগ যদি জানা থাকে, আর ওই বস্তু কত ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে বা বৃত্তাকার পথে ঘুরতেছে, ওইটা যদি জানা থাকে, তাহলে আমি কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কোয়ার বাই আর দিয়ে বের করতে পারবো। দেখো, তাহলে আমরা প্রশ্নে যাই। প্রশ্নে কি বলছে আমাদের? প্রশ্নে কিন্তু বলা আছে যে ঘূর্ণনশীল অবস্থায় বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখি আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে।
এখন আমাদের তো বলা ছিল যে যে বস্তুটা ঘুরতেছে বৃত্তাকার পথে কক্ষপথে ওইটার যে ভর এমন ধরলাম, ওইটার ভর হচ্ছে আমাদের 1 কেজি, এটা বলা আছে আমাদের। তারপর হচ্ছে বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছিল ওইটার ব্যাসার্ধ বলা আছে কত, 0.5 মিটার ব্যাসার্ধ বলা আছে। আর এটা যে স্পর্শকীয় বেগটা বলা আছে 2 মিটার/সেকেন্ড, ভি ইকুয়াল 2 মিটার/সেকেন্ড। এখন আমি যদি ত্বরণ বের করি, কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে কি আসবে এটা? আমি যদি এখন কেন্দ্রমুখী ত্বরণ এসি বের করি, ওইটা আসবে কি, যে v²/r, v²/r। তাহলে ভি এর ভ্যালু তো আমরা জানি, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 2² হচ্ছে 0.5। তাহলে ওটা যদি করে দিই তাহলে 4/0.5 আসবে। আলটিমেটলি আসবে কত আমাদের অ্যান্সারটা, যে 8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছিল যে কেন্দ্রমুখী ত্বরণ কতটা বের করতে, তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বের করে ফেললাম। এটা কত আসলো, ওইটা আসলে হচ্ছে আমাদের 8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা পরের কোশ্চেনটা অর্থাৎ কহ নাম্বার কোশ্চেনটা দেখি কি বলছে। কহ নাম্বার কোশ্চেনে আমার কাছে জানতে চাইছে যে দ্বিতীয় বস্তুটি কিউবিতে পৌঁছাবে কিনা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, দ্বিতীয় বস্তু মানে কোনটা? দ্বিতীয় বস্তু মানে আমাদের সবুজ যে বস্তুটা আছে না, ওইটা আর কি। আচ্ছা, আমাদের এখানে কি হয়েছিল আরেকবার একটু রিকল করি। আমাদের লাল বস্তুটা আছে, এটা বৃত্তাকার পথে ঘুরতেছিল, এভাবে ঘুরতেছিল। কোনো একটা এস পয়েন্ট আসার পর এটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে সামনের দিকে যে বেগে ঘুরতেছিল ওই বেগে সামনের দিকে চলতেছে। এখন যাওয়ার পরে ও এখানে দেখলো যে সবুজ একটা বস্তু আগে থেকে ছিল এখানে। ও তখন এই লাল বস্তুটা সবুজ বস্তুর সাথে ধাক্কা হইলো বা সংঘর্ষ হইল। সবুজ বস্তু যে স্থির ছিল, এটা আদিবেগ ছিল 0। এখন ধাক্কা খাওয়ার পরে তো অবশ্যই দুইটার বেগ চেঞ্জ হয়ে যাবে। সবুজ বস্তুর আগে স্থির ছিল, এখন সবুজ বস্তুটা হয়তো কোনো না কোনো একটা বেগ নিয়ে চলতে থাকবে সামনের দিকে। এখন সবুজ বস্তুটা ধরো সামনের দিকে কোনো একটা বেগ নিয়ে চলতেছে, এখন অবশ্যই সামনের দিকে কোনো একটা জায়গায় যাবে। এখন এটা যে সামনের দিকে যাবে, কোনো না কোনো মুহূর্তে কিন্তু এটা বেগ শূন্য হয়ে যাবে, আবার থেমে যাবে। এখন কেন থেমে যাবে? কারণ হচ্ছে কি, আমাদের বলা আছে যে এই পি কিউ পথে একটা বাধা আছে, 2 নিউটন বলের একটা বাধা আছে, যেটা আমাদের উদ্দীপকে বলা আছে। তাইলে এই সবুজ বস্তুটা একটা পয়েন্টে গিয়ে বা কোনো একটা মুহূর্তে গিয়ে তো অবশ্যই থেমে যাবে। এখন কোথায় থেমে যাবে? এটা কি কিউ পয়েন্টে পৌঁছাবে নাকি কিউ পয়েন্টের আগেই থেমে যাবে? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। কিউ পয়েন্টে পৌঁছানো মানে কি, মানে এটা কি আসলে 75 মিটার অতিক্রম করতে পারবে নাকি 75 মিটার অতিক্রম করার আগেই থেমে যাবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মেইন টার্গেটটা কি? এখন আমার টার্গেট হচ্ছে এই যে সবুজ বস্তুটা আসলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। যদি এটা 75 মিটারের কম দূরত্ব অতিক্রম করে থেমে যাওয়ার আগে, তাহলে হচ্ছে এটা কিউ পয়েন্টকে অতিক্রম করতে পারবে না বা কিউ পয়েন্টে পৌঁছাবে না। যদি 75 মিটারের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে অথবা 75 মিটারের বেশি অতিক্রম করে, তার মানে এটা 75 মিটারের বেশি মানে এখানে কোথাও একটা গেছে, এখানে আসছে, তাইলে অবশ্যই কিউবিন্দুতে পৌঁছাবে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এটা আসলে 75 মিটার কম যায় নাকি বেশি যায় নাকি 75 মিটার যায়, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা শুরু করি, অন্য পৃষ্ঠায় যাই। আচ্ছা, তাহলে এখানে কী কী ইনফরমেশান দেওয়া আছে প্রথম আমরা লিখি। আমাদের হচ্ছে গহ নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনে আমাদের প্রথমত কী দেওয়া আছে, যে লাল বস্তুটা এটা হচ্ছে প্রথম বস্তু ধরলাম আমরা, আর যে সবুজ বস্তু হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। তার লাল বস্তুর আর ভর কত দেওয়া আছে আমাদের? লাল বস্তুর আর ভর দেওয়া আছে আমাদের 1 কেজি। এখন আমাদের ওই যে সবুজ বস্তু যেটা দ্বিতীয় বস্তু, এটার ভরও কিন্তু সেম বলা আছে, দেখো সমান ভরের বলা আছে। তাহলে সবুজ বস্তুর ভর 1 কেজি হবে, তাহলে M1 আর M2 আমাদের সমান 1 কেজি, দুইটাই 1 কেজি। তারপর দেখো যে লাল বস্তু মানে প্রথম বস্তুর যে আদিবেগ, ওইটা কত হবে সংঘর্ষের আগে? সংঘর্ষের আগে এটার আদিবেগ হবে হচ্ছে আমাদের যে বৃত্তাকার পথে যে বেগে চলতেছিল, ওইটা কি এটার আদিবেগ না? দেখো যে এটা বস্তুটা তো বৃত্তাকার পথে চলতেছিল, তাহলে এখানে বিচ্ছিন্ন হয়ে গেলে ওই বেগই সামনের দিকে যেতে থাকবে। তাহলে লাল বস্তুটার আদিবেগ মানে U1 হচ্ছে আমাদের কত হবে তাহলে? বৃত্তাকার পথের বেগ মানে 2 মিটার/সেকেন্ড। এখন তাহলে সবুজ বস্তু মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ কত? যেহেতু বস্তুটা স্থির ছিল সবুজ বস্তুটা, তাহলে আমাদের আদিবেগ U2, ওইটা হচ্ছে আমাদের 0 মিটার/সেকেন্ড।
এখন আমাদের তাহলে কি বের করা লাগবে? এইসব ইনফরমেশন আমার কাছে দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে হচ্ছে যে সবুজ বস্তুর আসলে কত বেগে সামনের দিকে যাওয়া শুরু করবে, ওইটা বের করতে হবে। তো ওটা বের করার জন্য ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, আমরা চাইলে ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করতে পারতাম। ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করতে হইলে কেমনে? ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এরকম যে m1 u1 m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখন জিনিসটা হচ্ছে এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে, দেখো আমাদের m1 জানা আছে, u1 জানা আছে, m2 জানা আছে, u2 জানা আছে, আর হচ্ছে এখানে m1 m2 জানা আছে, কিন্তু আমাদের v1 v2 কোনোটাই জানা নেই, দুইটাই অজানা। কিন্তু আমাদের ইকুয়েশন হয়ে গেছে একটা, তাহলে হচ্ছে একটা ইকুয়েশন থেকে দুইটা আননোন আসলে বের করা যাবে না এখান থেকে। তাহলে আমাদের একটা ফর্মুলা তোমাদের মনে থাকার কথা, যে v1 বের করার একটা ডিরেক্ট ফর্মুলা ছিল, ওইটা কি? বা v2 বের করার ডিরেক্ট ফর্মুলা ছিল। ফর্মুলাটা সেরকম, ধরো এরকম একটা ফর্মুলা ছিল আমাদের, যে v1 সরি v1 ইকুয়াল m1 প্লাস m2, উপরে হচ্ছে আমাদের থাকে যে আচ্ছা আমরা যেহেতু v2 বের করবো, দ্বিতীয় বস্তু সবুজ বস্তুর জন্য v2 আসবে, তাহলে সে উপরে থাকবে হচ্ছে আমাদের m2 মাইনাস m1 বাই ইন্টু হচ্ছে u2 প্লাস নিচে আবার m1 প্লাস m2, উপরে থাকবে 2m1 u1। এইটা তাই এইখানে দেখো v2 বের করার জন্য আমাদের কী কী লাগবে? এই v2 বের করার জন্য আমাদের m1 m2 এগুলো জানা আছে, আমাদের u1 জানা আছে, u2 জানা আছে, u1 জানা আছে, সব কিছু জানা আছে। তাহলে আমি এখান থেকে চাইলে v2 বের করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা কেটে দিই। তাহলে এখান থেকে যদি আমি v2 বের করি, তাহলে কী আসবে দেখো তো? আমাদের m1 আর m2 এর ভ্যালু তো সমান সমান না, একই কিন্তু। তাহলে আমি যত জায়গায় m2 আছে সব জায়গায় m1 লিখে দিতে পারি না? m1 লিখে দিলে কী আসবে দেখো তো? যে m2 এর জায়গায় যদি m1 লিখি, তাহলে m1 হয়ে যাবে এখানে, তো m1 আসছে ইকুয়াল নিচে কি আসবে m1 প্লাস m2 এর জায়গায় হয়ে যাবে m1 ইন্টু হচ্ছে আমাদের u2 থাকুক, কোনো সমস্যা নেই, প্লাস উপরে হচ্ছে আমাদের 2m1, ঠিক আছে। নিচে কি আসবে তাহলে? m1 এর জায়গায় m1 আর m2 এর জায়গায় আমি m1 লিখে দিব ইন্টু u1। তো আলটিমেটলি দেখো আমাদের আসবে কি, এরকম আসবে না যে এটা হচ্ছে m1 মাইনাস m1 মানে জিরো, যে 3 ইন্টু সামথিং মানে আলটিমেটলি এখানে জিরো চলে আসবে, প্লাস দেখো এখানে উপরে কি আসতেছে, পরের ভগ্নাংশের উপরে আসতেছে 2m1, নিচে আসতেছে 2m1, তাহলে হচ্ছে 2m1 বাই 2m1 1 আসবে, তাহলে 1 ইন্টু u1, আলটিমেটলি তাহলে আসবে আমাদের u1, u1 আসতেছে, দেখতেছো? তাহলে আলটিমেটলি আমাদের আসলো কি, আমাদের এরকম আসলো যে v2 ইকাল টু u1। আচ্ছা, এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি বা বইয়ে হয়তো আমাদের লেখা আছে যে এরকম, দেখো এখানে যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হয়েছে, ওই দুইটা বস্তু কিন্তু সমভরের। এখন দুইটা সমভরের বস্তুর মধ্যে যখন হচ্ছে সংঘর্ষ হয়, তখন প্রথম বস্তুর যে আদিবেগ থাকে, ওটা সংঘর্ষের পরে ওটা দ্বিতীয় বস্তুর ব্যাক হয়ে যায়। আর প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর যে আদিবেগ থাকে, সংঘর্ষের পরে ওইটা হয়ে যায় প্রথম বস্তুর বেগ, মানে ব্যাগ পরস্পর এক্সচেঞ্জ হয়ে যায় আর কি। প্রথম বস্তুর ব্যাগ হয়ে যায় দ্বিতীয় বস্তুর বেগ, আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে যায় প্রথম বস্তুর বেগ, ঠিক আছে। তাহলে এখান থেকে চাইলে আমি এখন এখানেও সেম জিনিসটা দেখো, যে প্রথম বস্তুর যে আদিবেগ ছিল ওটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়ে গেছে, ওইটা কিন্তু আমরা এখানে পাইছি। তাহলে এখান থেকে তাহলে আমি ইজিলি v2 বের করতে পারি। v2 তাহলে কত আসবে আমাদের? u1 এর সমান, তার মানে u1 কত ছিল? u1 ছিল আমাদের 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে v2 পেয়ে গেলাম। এখন v2 পাওয়া তো আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল কি? আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এই যে সবুজ বস্তুটা বা দ্বিতীয় বস্তুটা কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এটা কি 75 মিটারের বেশি যাবে নাকি কম যাবে। এখন তাইলে ওইটা বের করার জন্য তো আমরা এই যে v2টা আমাদের লাগতো, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের তো আরও জিনিসপাতি লাগবে বা কত দূরত্ব অতিক্রম করা লাগবে, কত, ওইটা জানা লাগবে। ওইটা কেমনে বের করতে পারি? দেখো আমরা তো একটা ফর্মুলা জানি। এখন এখান থেকে একটা জিনিস আমাদের করতে হবে। ওইটা জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে, দেখো আমাদের এই যে পিকিউ পথে একটা বাধা আছে, বলা আছে 2 নিউটন বলের বাধা।
তাহলে তার মানে কি, বাধা আছে মানে পিছনের দিকে ফোর্স মানে ঘর্ষণ বলের মতো একটা বাধা আছে। তাহলে ওই আমরা জানি কি এফ ইকুয়াল এম এ, ওইখান থেকে বাধার জন্য যে ত্বরণ বা মন্দন হবে, নেগেটিভ ত্বরণ মানে মন্দন হবে, ওই মন্দনটা এখান থেকে বের করতে পারি আমি এফ বাই এম। তাহলে এফ তো আমাদের জানা আছে কত, এফ হচ্ছে আমাদের 2 নিউটন বল, আর এম কত আমাদের, কত ভরের, যে এম আছে আমাদের 1 কেজি। তাহলে আলটিমেটলি আমাদের ত্বরণ বা মন্দন আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো কি, যখন দ্বিতীয় বস্তুটা যখন সামনের দিকে যাবে তো ওর হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড মন্দন ক্রিয়া করবে ওর ওপর। ঠিক আছে, এখন আমাদের কি কি জানা, আমাদের কি কি জানার জিনিস দেখো। এই দ্বিতীয় বস্তুটা যখন শুরু করলো এখান থেকে যাতায়াত, যখন শুরু করলো, তার ওর কাছ থেকে একটা আদিবেগ ছিল, ধরো যেটা ইউ প্রাইম দিলাম, ওইটা কত, ওইটা হচ্ছে আমাদের যে ভি2 এর সমান হবে, যেটা আমরা বের করছি সংঘর্ষের পরের যে বেগ, ওইটা ইউ প্রাইম, ওইটা হচ্ছে গিয়ে সংঘর্ষের এখানে আদিবেগ হিসেবে কাজ করবে। তাহলে কত আসবে, 2 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে কি? আচ্ছা আমি আরো করে বলি যে দেখো, এখানে এই যে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটা তো সামনের দিকে যাওয়া শুরু করবে। তাহলে যদি যাওয়া শুরু করে, তাহলে এইখানে যখন যাওয়া শুরু করবে তখন এটার মধ্যে একটা আদিবেগ থাকবে, মানে শুরু হওয়ার সময় যে বেগটা, ওইটা হচ্ছে আদিবেগ। তো ওই বেগটা কার কার সমান হবে আসলে, সংঘর্ষের পরে যেই বেগ এটা লাভ করছে ওই বেগে কি সামনের দিকে যাওয়া শুরু করবে না? তাহলে আমি বলতে পারি সংঘর্ষের পরের যে আদিবেগ নিয়ে যাওয়া শুরু করবে সেটা ভি2 এর সমান হবে। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম, ইউ প্রাইম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আমরা জানি কি, এটার মধ্যে একটা মন্দন আছে যেটা বের করলাম আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সেটা শেষ বেগ যখন শেষ হয়ে যাবে বা থেমে যাবে, তখন শেষ বেগ কত হবে এটার, শেষ বেগ হচ্ছে ভি ইকাল টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড। এখন এখন আমাদের কত মিটার দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে আমাদের বের করার বিষয়, এস কত হবে। তাহলে আমরা ফর্মুলা খাটাই, দেখো আমরা তো জানি যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। ওইখান থেকে যদি আমি এস বের করি তাহলে কত আসবে আমাদের, এস হচ্ছে আমাদের ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। দেখো আমি যদি বসাই দিই মানগুলা, কি আসবে, ইউ হচ্ছে আমাদের 2 বা ইউ প্রাইম, এখানে ইউ প্রাইম স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 0 বাই 2 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের 2। তো আলটিমেটলি আমাদের এখানে আসবে হচ্ছে অ্যান্সার 4/4 মানে 1 মিটার। এখন তার মানে কি বুঝলাম, যে বস্তুটা থেমে যাওয়ার আগে 1 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন বলো 1 মিটার মানে কত সেন্টিমিটার বলো তো, 1 মিটার মানে হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তার মানে আমি বুঝতে পারতেছি বস্তুটা হচ্ছে থেমে যাওয়ার আগে এখান থেকে 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে কোথায় যাবে বস্তুটা, ধরো যে এইখান থেকে শুরু করে বস্তুটা হচ্ছে এইখানে কোথাও একটা আসলো, এই টোটাল পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে আমাদের 75 সেন্টিমিটার। আর হচ্ছে বস্তুটা আলটিমেটলি এখানে এসে ব্যাক জিরো হয়ে গেছে। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে বস্তুটা আসলে কিউ বিন্দুতে পৌঁছাবে কিনা। আমি দেখতে পাইতেছি বস্তুটা আসলে কিউ বিন্দুতে পৌঁছানোর পর আর সামনে চলে গেছে, তার মানে বস্তুটা কিউ বিন্দুতে পৌঁছাবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, যেহেতু আমাদের যে এস এর ভ্যালু বা অতিক্রান্ত দূরত্ব যেহেতু আমাদের 75 সেন্টিমিটার থেকে বেশি, তাইলে বস্তুটা কি হবে, বস্তুটা তাহলে কিউ বিন্দুতে পৌঁছাবে। তাহলে অ্যান্সার, অতএব বস্তুটা কিউ বিন্দুতে পৌঁছাবে।